সুপ্রভাত আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সবাই বাড়িতেই থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। বিগত দিনগুলিতে আমি যে সমস্ত ক্লাসগুলি তোমাদের পাঠিয়েছি ভিডিও আকারে, সেই ক্লাসের ভিডিওগুলি তোমরা অবশ্যই মন দিয়ে একটু দেখো আর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে একটু চোখ রাখো আর হাতে কলমে বিভাগের যে প্রশ্ন সেই প্রশ্নে একটু তোমরা নিজেরা সেগুলোকে একটু সলভ করার চেষ্টা করো। আজকে আমি তোমাদেরই পাঠ্য আর একটা খুব সুন্দর গদ্যাংশ নিয়ে আলোচনা করব। এটা একটা গদ্যের অংশ যেটা আমরা পড়ব। আজকের এই যে গদ্যাংশটা, এটা তোমাদের পড়তে খুবই ভালো লাগবে। সবকটা গদ্যাংশই তোমাদের খুব ভালো, সবকটা গদ্য যেগুলো আছে তোমাদের, তো পল্লী সমাজ আছে আর পরাজয় আছে, সবই ভালো। আজকের যেটা যে গদ্যাংশটা, এর মধ্যে তোমরা একটা আলাদা রকমের স্বাদ পাবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা পথ চলার কাহিনী। কি বললাম না, একটা পথ চলার কাহিনী আমরা পড়ব। কে এই পথে চলছেন, কার আমরা অভিজ্ঞতার কথা পড়বো না, লেখকের নিজের। লেখকের নিজের একটা পথ চলার অভিজ্ঞতার কথা আমরা পড়ব। একটি রাত্রে ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার বা যাওয়ার বলতে পারি একটা কাহিনী আমরা আজকে এখানে পড়ব। তবে এই যে পথ চলার কাহিনীটা আমরা পড়ব, তার মধ্যে একটা অন্য ধরনের স্বাদ পাবো। কেন পাবো না, একটা প্রতিকূল পরিস্থিতিতে লেখক নিজেই সেখানে যাচ্ছেন এবং যাদের কাছে গেলেন তাদের সঙ্গে ভাষাগত সংস্কৃতিগত কোনো রকম মিল নেই। যাদের কাছে গেলেন, যাদের সহযাত্রী হলেন, তাদের সঙ্গে ভাষাগত এবং সংস্কৃতিগত কোনো রকম মিল নেই লেখকের, কিন্তু তাদের সঙ্গে তিনি থাকলেন ওই রাত্রে, একই ট্রেনে একই কামরায় ফিরে এলেন। এবং যাদের সঙ্গে ফিরে এলেন তাদের একেবারে যেন কাছের মানুষ, মনের মানুষ হয়ে উঠলেন লেখক নিজেই। এরকম একটা বেশ দারুণ অভিজ্ঞতার কথা আমরা আজকে পড়ব। নিশ্চয়ই বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করতে চাইছি আমি। সেটা হচ্ছে, আমি আলোচনা করতে চাইছি ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি এই গদ্যাংশটা নিয়ে আলোচনা করতে চাইছি। ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি এই গদ্যাংশটি নিয়ে আলোচনা করতে চাইছি। আচ্ছা, পথ চলতি। পথ চলতি শব্দটার যদি অর্থ বলি তাহলে দাঁড়ায় যে পথ চলতি শব্দের অর্থ হচ্ছে পথে চলে বা চলছে এমন, বা চলেছে এমন, বা পথ চলাকালীন। ঠিক আছে, পথ চলাকালীন বা পথে চলেছে বা চলে বা চলছে এমন, বা আমরা বলতে পারি পথ চলতে চলতেই, এরকমও বলতে পারি, তাই তো? এই পথ চলাকালীন একটা অভিজ্ঞতার কথা আমরা আজকে পড়ব এই পথ চলতি নামক গদ্যাংশে। কে এই পথে চলছেন, কার পথ চলার অভিজ্ঞতার কথা পড়ব? লেখকের নিজে। লেখক কোথা থেকে কোথায় ফিরে আসছেন না, লেখক আসছেন গয়া থেকে কলকাতায় যাওয়ার পথে। এই কাহিনীটা পড়ছি আমরা। গয়া থেকে কলকাতায় ফিরছেন। এক্সপ্রেসটার নাম হচ্ছে দেহরাদুন এক্সপ্রেস। দেহরাদুন এক্সপ্রেস ধরে ফিরছেন লেখক, এবং এখানের একটা অভিজ্ঞতার কথা আমরা পড়বো আজকের এই গদ্যাংশে। বেশ, আমরা প্রথমে যেটা করব
সেটা হচ্ছে আমরা একটু লেখক পরিচিতিটা দেখে নিই। তোমরা যে যার পাঠ্য বইটিকে একটু ফলো করবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, জন্ম 1890, মৃত্যু 1977 খ্রিস্টাব্দ। ভাষাতাত্ত্বিক, বহুভাষাবিদ এই লেখক অধ্যাপকের জন্ম হাওড়া শিবপুরে। উনি তো অধ্যাপকও ছিলেন। তাহলে ভাষাতাত্ত্বিক, বহুভাষাবিদ এই লেখক অধ্যাপকের জন্ম হাওড়ার শিবপুরে। তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, হ্যাঁ, যেটা ভাষাতত্ত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যেটাকে আমরা ODBL নামে চিনি, হ্যাঁ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, গ্রন্থটার নাম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে তিনি কোন গ্রন্থ রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন। না, উত্তরটা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থের জন্য স্মরণীয় হয়ে আছেন। এটা একটা ভাষাতত্ত্বের উপর লেখা গ্রন্থ। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে দীপময় ভারত ও শ্যামদেশ, একটাই প্রবন্ধ গ্রন্থ, ইউরোপ ভ্রমণ, সাংস্কৃতিক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, সাংস্কৃতিক। তার আত্মজীবনী নাম হচ্ছে জীবন কথা। আত্মজীবনী জীবন কথা একটি অত্যন্ত সুখপাঠ্য গ্রন্থ। তার আত্মজীবনীর নাম হচ্ছে জীবন কথা। আমরা দেখো লেখক পরিচিতিতেই দুখানা প্রশ্ন পেয়ে গেছি, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি। না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন কথা। আর ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন, এটা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে কি আসলে ঘটছে এই গদ্যাংশে। এটা একটু দেখে নিই। তার আগে একটা কথা, আমাদের এই যে পথ চলতি, এই যে গদ্যাংশটি, এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। গ্রন্থটার নাম হচ্ছে পথ চলতি, এই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। বেশ, আমরা বললাম কি না, একটু বেশ ছোট করে আমরা এটাকে দেখে নেওয়ার চেষ্টা করি যে কি ঘটছে। না, পথ চলতি গদ্যাংশে আমরা দেখছি যে সম্ভবত 1928 খ্রিস্টাব্দে শীতকালে গয়া থেকে কলকাতায় যাওয়ার পথে দেহরাদুন এক্সপ্রেস ধরার জন্য ফিরছিলেন। কে ফিরছিলেন? না, লেখক বা কথক, যিনি কথক আর কি, যে লেখক আর কি, ফিরছিলেন। গাড়িতে ভীষণ ভিড়ের জন্য এই কামরা সে কামরা করে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন। হ্যাঁ, গাড়িতে প্রচন্ড ভিড়, তৃতীয় শ্রেণীর একটা বগির কাছে এসে থমকে দাঁড়িয়েছেন। বগিটির দরজার কাছে যখন এলেন তখন দেখলেন কি দেখলেন না, দরজা আটকে বেশ কয়েকজন দোহারা চেহারার কাবুলিওয়ালারা হুঙ্কারে আশেপাশের সকলকেই তটস্থ করছে এবং পুলিশও কিছু বলছে না, পুলিশও বেপাত্তা হয়ে গেছে। হ্যাঁ, তারা আর কি ওই কামরায় কাউকে উঠতে দিচ্ছে না। ওই কামরায় কাবুলিওয়ালারা কাউকে উঠতে দিচ্ছে না। কাবুলিওয়ালারা কারা আমরা আলোচনায় পরে আসবো, তোমরা এখন শুধু শোনো। এবং এই যে কাবুলিওয়ালা যারা আফগান, এই মারমুখী আফগানদের কিভাবে সামলাতে হবে সেটা কথক প্রায় সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়েছেন। কারণ প্রচন্ড ট্রেনে ভিড় আর এই বগিটা বেশ ফাঁকা, এখানে তো উঠতেই হবে। তা এদেরকে কি করে হাতে করা যায়? তারা খুব মানে এই যে আফগানরা, তারা হচ্ছে কি না, তারা খুব সাধারণ যে পশতু ভাষা, পশতু, পথ আলবসা তয়হস্য, এই পশতু ভাষায় কথা বলছিল এই আফগানরা। পশতু ভাষা কি আমরা আলোচনায় আসবো না। তাই তারা যে ভাষাকে সমীহ করে, মানে যে ভাষাকে তারা বেশ সম্মান করে, সেই শিক্ষিত জনের ভাষা
ফার্সির দু চার কলি জানতেন কে না কথক। সেটা জানার জন্য তিনি এবার বুদ্ধি খাটালেন। কি খাটালেন? যে আমি তো এদের শিক্ষিত জনের ভাষাটা একটু বুঝি, ফার্সি বুঝি, কথক বোঝেন এবং বলতে পারেন অল্প স্বল্প। সেটা এই দু চার কলি জানার সুবাদে আফগান কাবুলিওয়ালাদের প্রতিরোধ করতে সাহস করে ওই কামরায় ঢুকতে তিনি চেষ্টা করলেন এবং ঢুকলেন। হ্যাঁ, ওই কামরাতে তাদের ফার্সিতে দু একটা কথা বলে তাদের কামরায় ঢুকে গেলেন। তাদের হুঙ্কারে একটুও বিচলিত না হয়ে তিনি তখন ফার্সি ভাষায় অনুরোধ করলেন একজনের জন্য একটু জায়গা করে দিতে। বাঙালি বাবুর মুখে এমন অভিজাত ভাষায় কথা শুনে হতভম্ব হয়ে গেছে ওই আফগান কাবুলিওয়ালা। তাই তো একটা বাঙালি বাবু সে এরকম এসে ফার্সি ভাষায় কথা বলছে, যে ফার্সি ভাষা তাদের দেশের শিক্ষিত জনের ভাষা। কিন্তু শেষ পর্যন্ত ওই ফার্সি ভাষার আনুকূল্যে আমরা দেখতে পাচ্ছি বেশ সম্মানের সঙ্গেই লেখক জায়গা পেলেন ওই পাঠানদের কামরায়। কাবুলিওয়ালাদের পশতু ভাষায় লেখকের খুব বেশি অসুবিধা হলো না। পশতু ভাষা যেটা, পশতু আর বাংলার সঙ্গে মনের ভাষার মিশেল করে সকলের সঙ্গে তিনি আনন্দেই সঙ্গেই কথা বলতে থাকলেন, চলতে থাকলেন। পশতু এবং বাংলা মিশ্রণ করে বলছেন। এবং তারপর আমরা দেখব যে উপরের বাঙ্কে শুয়ে থাকা বাংলাদেশের বৃদ্ধ পাঠান আগা সাহেব, যিনি পটুয়াখালীতে শীতবস্ত্র আর হিং বিক্রি করেন, কথকের সঙ্গে খোশ মেজাজে গল্প শুরু করলেন। এরপর এক পাঠান কথকের অনুরোধে খুশ হাল খাঁ খাট্টাকের পশতু গজল শোনাল। কে না, কথকের অনুরোধে একজন পাঠান খুশ হাল খাঁ খাট্টাক, একজন বিখ্যাত গজল গায়ক, সেই খুশ হাল খাঁ খাট্টাকের একটা গজল শোনালেন একজন পাঠান। আসর জমে উঠল। এরপর পাঠানদের অন্য একজন আদম খান আর দুরখানির মহব্বতের কিচ্ছা কিছুটা গান করে, কিছুটা পাঠ করে কথককে শোনাল। আদম খান এবং দুরখানির মহব্বতের কিচ্ছা, মানে তাদের যে প্রেমের এবং ভালোবাসার কাহিনী, আদম খান এবং দুরখানির, তার সেই গান, সেই কাহিনীকে কিছুটা গান করে এবং কিছুটা কাহিনী কথককে পাঠ করে শোনালেন। সব ভেদাভেদ ভুলে গেল, তাই তো? সব ভেদাভেদ তো মিটে গেছে। মানে ভাষাগত যে ভেদাভেদ ছিল সেটা এখন নেই, সাংস্কৃতিক যে ভেদাভেদ সেটাও নেই। এখন সবাই যেন হয়ে উঠেছে বন্ধু, তাই তো? ভুলে বাঙালি বাবু আর আফগান সকলেই যেন একটা সাহিত্য সভায় মশগুল হয়ে গেল, তাই তো? সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম সাহিত্য আলোচনা শুরু হয়ে গেছে। যেখানে খুশহাল খাঁ খাট্টাকে গজল শোনানো হচ্ছে, আদম খান এবং দুরখানির মহব্বতের কিচ্ছা পাঠ হচ্ছে, গান করা হচ্ছে, একদম সাহিত্যের আসর বসে গেছে। কথকের সম্পর্কে তারা যে খুব উচ্চ মার্গের প্রশংসা কথা বলছে সেটা কথক বুঝতে পারছেন নিজেদের মধ্যে। কারণ পশতু ভাষা লেখক একটু আধটু জানেন, কথক একটু আধটু জানেন। কারণ পশতু ভাষা ভালো না জানলেও কিছুটা আরবি আর ফার্সি জানার জন্য লেখকের বুঝতে অসুবিধা হলো না যে ওরা কি আলোচনা করছে। ওরা আসলে কথকের গুণগানই করছে, তাই তো? মানে কথক যে এরকম একজন বাঙালিবাবু হওয়া সত্ত্বেও তাদের সংস্কৃতি সম্পর্কে এত কিছু জানেন, এটা তারা আলোচনা করছে। তারপর কি হলো না, রাত্রে খুব ভালো ঘুম হলো, সুখনিদ্রা দিয়ে সকালে উঠেই কথক দেখেন আর এক চিত্র। কি চিত্র না, তাদের মধ্যে কেউ কেউ নামাজ পড়ছে, আবার কেউ বা অত ভোরেই কি করছে না, রোজা রাখার আগেই যে ভোরবেলার যে খাবার সেটা খেয়ে নিচ্ছে, রোটা আর কাবাব পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে, কারণ সারাদিন তাদের রোজার উপোস। অন্যদিকে আগা সাহেব মালা জপতে জপতে লেখকের রাতের ঘুমের খবর নিতেও কিন্তু ভুলছেন না। দেখো, একটা একদম মনের দিক থেকে খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এই রেল কম্পার্টমেন্ট, তাই তো? তারপর কি হলো,
ইতিমধ্যেই গাড়ি আসানসোলে এসে গেল, কথকও সেখান থেকে কলকাতায় চলে গেলেন। কিন্তু সম্পূর্ণ ভিন জাতির সঙ্গে, এই তো আফগান কাবুলিওয়ালারা, আফগান জাতি, এ তো বাঙালি কথক জাতির সঙ্গে এক একটি সুন্দর অভাবনীয় রেল ভ্রমণ করেছিলেন কথক। এবং সেই ভ্রমণ কাহিনী, এই ভ্রমণের অভিজ্ঞতাটা, এই পথ চলার বা এই পথ চলাকালীন অভিজ্ঞতাটা লেখকের, কথকের চিরস্মরণীয় হয়ে রইল। এরকম একটা কাহিনীটাকে আমি খুব সুন্দরভাবে বললাম, খুব ছোট করে বললাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটু শর্ট কোশ্চেনগুলোর দিকে চোখ রাখি। বেশ, কি শর্ট কোশ্চেন হতে পারে না, যে পথ চলতি গল্পের কথক শ্বশুরালয় গয়া থেকে ফিরছিলেন কোথায়? না কলকাতায় ফিরছিলেন। এবং সেটা সম্ভবত কত সাল? না 1928 সাল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1928 সালটা হচ্ছে সম্ভবত 1928 খ্রিস্টাব্দ। আচ্ছা, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু। হ্যাঁ, পশতু, পথ আলবসা তয়হস্য। আচ্ছা, আফগানিস্তানিদের শিক্ষিত জনের ভাষা ছিল ফার্সি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা ছিল ফার্সি। বেশ, তারপর যে প্রশ্নে আসছি সেটা হচ্ছে পাঠানরা জবরদস্ত এবং মারমুখী সুলভের হলেও তারা অনেকটা কিরকম স্বভাবের ছিলেন? এটা পরীক্ষায় খুব প্রশ্ন আসে। না, এটা হচ্ছে শিশু সুলভ। তারা কিন্তু শিশু সুলভ। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবে পরে আলোচনায় যখন আসবো, দেখবে। আচ্ছা, বৃদ্ধ আগা সাহেবের ডেরা ছিল বাংলাদেশের কোথায়? না বাংলাদেশের পটুয়াখালীতে। বাংলাদেশের পটুয়াখালীতে। আচ্ছা, খুশাল খাঁ খাট্টাকের বিখ্যাত গান হলো কি? খুশাল খাঁ খাট্টাকের কি? না গজল। খুশাল খাঁ খাট্টাকের হচ্ছে গজল। আচ্ছা, শ্বশুরালয় কোথা থেকে ফিরছিলেন? গয়া থেকে ফিরছিলেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লেখক অল্প বিস্তর কোন ভাষা জানতেন? না ফার্সি ভাষা জানতেন। এটা কিন্তু খেয়াল রাখবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বহু ভাষাবিদ। হ্যাঁ, আচ্ছা, ওরা একটু যেন হতভম্ব হয়ে গিয়েছিল। কেন হয়ে গিয়েছিল? না, এরকম একজন বাঙালি বাবুর মুখে ফার্সি ভাষার কথা শুনে। আচ্ছা আচ্ছা, পথ চলতি গল্পে কথক শ্বশুরালয় গয়া থেকে কলকাতায় ফিরছিলেন কোন সাল? এটা নিশ্চয়ই মাথায় রাখবে, বারবার এই প্রশ্নটা আসছে। সেটা হচ্ছে 1928 সাল। এবং সেটা কোন সময়? না শীতকালে। ফার্সি কাদের ভাষা? না ফার্সি হচ্ছে আফগানিস্তানিদের শিক্ষিত জনের ভাষা। আচ্ছা, আর আগা সাহেব কোন ভাষা মাতৃভাষার মধ্যেই বলতে পারেন? আগা সাহেব বরিশাইল্লা ভাষা, বরিশালের যে ভাষা, সেই বরিশাইল্লা ভাষা মাতৃভাষার মধ্যেই বলতে পারেন। আচ্ছা, খুশহাল খাঁ খাট্টাক কার সময়ের মানুষ? না খুশহাল খাঁ খাট্টাক হলেন সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ। সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ। আচ্ছা, পশতু ভাষায় কোন কোন ভাষার শব্দ আছে? না আরবি এবং ফার্সি ভাষার শব্দ প্রচুর আছে পশতু ভাষায়। আচ্ছা, বৃদ্ধ আগা সাহেব খুব ভোরে উঠে কি করছিলেন? না বৃদ্ধ আগা সাহেব খুব ভোরে উঠে তাসবিহ বা মালা জপ করছিলেন। মালা জপ করছিলেন। আচ্ছা আচ্ছা, তৃতীয় শ্রেণীর কামরাটিকে কেউ এগোলো না। কেউ এগোলে পাঠানরা কি বলছিল? না পাঠানরা কি বলছিল? না আমরা দেখতে পাচ্ছি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি নামক গদ্যাংশে তৃতীয় শ্রেণীর কামরার দিকে কেউ এগোলে পাঠানরা হুঙ্কার দিচ্ছিল কি বলে? না ইয়ে গারে তোমারা ওয়াস্তে নেহি जो तुम उधर। হ্যাঁ, জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা পাঠানদের এই পাঠানরা এই বলে হুঙ্কার দিচ্ছিল যে এই গাড়ি তোমাদের জন্য নয়, তোমরা ওদিকে যাও। আচ্ছা, কথক তৃতীয় শ্রেণীর বগির ভিতরে ঢুকতেই পাঠানরা কি করলো? হ্যাঁ, ঢুকতেই পাঠানরা কি করলো? এটা হচ্ছে কি না, তৃতীয় শ্রেণীর বগির ভেতরে ঢুকতেই পাঠানরা একটা পুরো বেঞ্চটাকে খালি করে দিল। হ্যাঁ, যখন এই ফার্সি বলে তাদের হতভম্ব করে দিয়ে আসার অনুমতি পেয়ে এসেছে,
তারপর আসার পর কি হলো, তাকে একটা বেঞ্চ খালি করে দিল। শুধু তাই নয়, যেন এক মস্ত আলেম এসেছেন এইভাবে তাকে যেন সমীহ করতে লাগলো। এটা কিন্তু একটু খেয়াল রাখবে। লেখকের বুদ্ধিরে কিন্তু আমরা একটু তারিফ করবই। হ্যাঁ, লেখকের বুদ্ধির কিন্তু একটু তারিফ করতে হবে। আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ বা বিদ্বান। হ্যাঁ, সর্বজ্ঞ বা বিদ্বান লোক বলছে, লোক মনে করছে। আচ্ছা বেশ, কাকে না কথককে। আচ্ছা, সমস্ত গাড়িটা কিসের গন্ধে ভরপুর ছিল? হ্যাঁ না, এই যে দেহরাদুন এক্সপ্রেস ধরে ফিরছেন এই তৃতীয় শ্রেণীর বগিতে, কথক উঠেছেন যেখানে আফগান কাবুলিওয়ালারা আছে, সেই কাবুলিওয়ালাদের বাসি কাপড় আর দেহ নিঃসৃত ঘামের দুর্গন্ধ, আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর। তাহলে কি কি আছে? বাসি কাপড়, দেহ নিঃসৃত ঘামের দুর্গন্ধ, আর তার সঙ্গে হিঙের গন্ধ। আচ্ছা, কথককে পাঠানরা ভালোবেসে কিসের মর্যাদা দিলেন? খুব ভালো প্রশ্ন। না, এমনভাবে মিশে গেলেন কথক এই পাঠান কাবুলিওয়ালাদের সঙ্গে, তারা ভালোবেসে আবেগে উৎফুল্ল হয়ে কথককে কলকাতার কাবুলি ব্যাংক এর হিসাব নবিস কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলেন। হ্যাঁ, এর একটু হাসি ছলেই বলেছেন আর কি। তাহলে কলকাতার কাবুলি ব্যাংক এর হিসাব নবিস কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলেন। আচ্ছা, একজন পাঠান খুশহাল খাট্টাকের গজল কিভাবে গাইলেন? না, একজন পাঠান অত্যন্ত ভাব নিয়ে এসে নিয়ে এসে একবার কানে হাত দিয়ে একবার বুকে হাত দিয়ে ওই খুশহাল খাট্টাকের গজল গাইতে লাগলেন। কথককে এক পাঠান আদম খান আর দুরখানির যে মহব্বতের কিস্সা কেমন করে শোনালেন? না, এক পাঠান অতি কর্কশ অথচ গুরুগম্ভীর কণ্ঠে কিছুটা গান করে এবং কিছুটা পাঠ করে শোনালেন আদম খান এবং দুরখানির কিস্সা। কিছুটা গান করে এবং কিছুটা পাঠ করে শোনালেন আদম খান এবং দুরখানির কিস্সা। যেটা কিভাবে? না, অতি কর্কশ এবং গুরুগম্ভীর কণ্ঠে। এই যে শিশুসুলভ একটা ব্যাপার, গান গাইতে না পারলেও কিন্তু তারা ওই অতি গুরুগম্ভীর কণ্ঠেই গাইছে, তাই তো? এর শিশুসুলভ কর্কশ লাগছে, শুনতে বাজে লাগছে। কারণ লেখক কথক বলবেন, দেখবে যে যখন ঢাক বাজা থামলে যেমন মিষ্টি লাগে, গানটা থামার পরে ঠিক সেরকমই ভালো লাগছিল লেখকের। মানে গানটা কিরকম তাহলে পীড়াদায়ক হচ্ছিল, কিন্তু এর মধ্যে একটা মনের দিক থেকে একটা মানবিকতা আছে এবং শিশুসুলভ ব্যাপার কিন্তু আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি তোমাদের যে হাতে কলমে অনেক শর্ট প্রশ্ন আছে। দেখো যে কি লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? না, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেহরাদুন এক্সপ্রেস ধরার কথা ছিল। আচ্ছা, একটা তৃতীয় শ্রেণীর বগির দিকে একেবারেই লোকের ভিড় নেই। কেন? না, তৃতীয় শ্রেণীর বিরাট বগিটা গুটিগত কাবুলিওয়ালাদের দখলে, এই জন্য একেবারেই কোনো লোকের ভিড় নেই। পাঠানদের মাতৃভাষা কি? না, পাঠানদের মাতৃভাষা হচ্ছে পশতু। আচ্ছা, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশে কোথায় ছিল? না, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের পটুয়াখালীতে। খুশহাল খাট্টা কে ছিলেন? না, আওরঙ্গজেবের সময়ের মানুষ খুশহাল খাট্টা ছিলেন পশতু ভাষার একজন সর্বশ্রেষ্ঠ কবি। আদম খান এবং দুরখানির কিস্সা কেমন? আদম খান এবং দুরখানির যে মহব্বতের কিস্সা, সেটা যে দিল ভাঙা কিস্সা। আচ্ছা আচ্ছা, এই পাঠে এই গদ্যাংশে একটা বাংলা মাসিক পত্রের নাম আছে। সেই পত্রটির নাম কি? না, পত্রটির নাম হচ্ছে প্রবর্তক। পয়রা ফলা পথ প্রবর্তক। আচ্ছা, রোজার উপোসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়ে নিয়েছিল? না, রোজার উপোসের আগে ভোরবেলায় উঠে পাঠানরা রোটা আর কাবাব ভরপেট খেয়ে নিয়েছিল। রোটা আর কাবাব। তাসবিহ শব্দের অর্থ কি? না, তাসবিহ শব্দের অর্থ হচ্ছে জপমালা। আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র আর সুন্দর নামকে কি বলা হয়? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় পড়তে পারে। না, আরবি ভাষায় ঈশ্বরের
99টি পবিত্র ও সুন্দর নামকে নব্বদ ও নও আসমা ই হাসানা, নব্বদ ও নও আসমা ই হাসানা। আর আবার বলছি, নব্বদ ও নও আসমা ই হাসানা। এটা কি বলা হয় না, আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও যে সুন্দর নামকে বলা হয়। এবার আমরা আসছি, দেখো কাবুলিওয়ালা সম্পর্কে কিছু বলতে হবে। কাবুলিওয়ালাটা কি না, এই যে কাবুলিওয়ালা আমরা দেখতে পাচ্ছি এই গদ্যাংশে, না সাধারণত আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসীরা কাবুলিওয়ালা নামে পরিচিত। সাধারণত আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসীরা কাবুলিওয়ালা নামে পরিচিত। জাতিতে পাঠান এই মানুষেরা দেশের বাইরে আখরোট, কাজু বাদাম, কিশমিশ, হিং ইত্যাদি রপ্তানি করে থাকে। এদের মাতৃভাষা হচ্ছে পশতু। এদের সঙ্গে আমরা দেখতে পাবো যে কথকের সাক্ষাৎ হয় কোথায় না তৃতীয় শ্রেণীর বগিতে, এবং সাংস্কৃতিক ভেদাভেদ এবং জাতির ভেদাভেদ ভুলে গিয়ে তাদের সঙ্গে বেশ ভাব বিনিময় করেছিলেন কিন্তু লেখক। আচ্ছা, পশতু কি না, আফগানিস্তানের কাবুলিওয়ালাদের মাতৃভাষা হচ্ছে পশতু। শিক্ষিত জনের ভাষা না হওয়ায় পশতু ভাষার তেমন সম্মান ছিল না। এই ভাষায় আরবি ও ফার্সি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। উর্দু ভাষা জানা থাকলে পশতু সহজেই বোঝা যায়। পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছেন খুশহাল খাঁ খট্টর। আর পশতু ভাষায় প্রচলিত লৌকিক কাহিনীর নাম হচ্ছে আদম খাঁ আর দুরখানির কিসসা, আদম খান ও দুরখানির কিসসা। ফার্সি, ফার্সি কি না, ফার্সি হচ্ছে ফার্সি ভাষাকে পার্সিক ভাষাও বলা হয়। এটি পারস্যের প্রাচীন জনগোষ্ঠীর ভাষা থেকে এটা জন্ম। আফগানিস্তানের শিক্ষিত মানুষের ভাষা হচ্ছে ফার্সি। ফার্সি হলো মধ্য এশিয়ায় প্রচলিত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের, ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবারের ইরানীয় শাখার একটি ভাষা। আমরা দেখতে পাবো যে এটা আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, এবং এই ভাষা লেখক বা কথক অল্প বিস্তর জানতে। আচ্ছা, আর একটা আসে না আফগানিস্তান। আফগানিস্তান নিশ্চয়ই বুঝতে পারছো যে আফগানিস্তান হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। শব্দটির অর্থ হচ্ছে আফগান জাতির দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী হচ্ছে কাবুল। এর বুঝে রাখলেই হবে। এবং এই আফগানিস্তানে যে জনগোষ্ঠী বাস করে তারা হচ্ছে পশতু জাতি। আর এটুকু জানলেই হবে। আচ্ছা, বরিশাল, বরিশাল একটা আমরা পেয়েছি। বরিশাল প্রসঙ্গটা কিভাবে পেয়েছি না, বৃদ্ধ আগা সাহেবের ডেরা হচ্ছে বাংলাদেশের পটুয়াখালী প্রসঙ্গে এই বরিশাল কথাটা এসেছে। বরিশাল জেলাটি আমরা দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাদেশে। এটা হচ্ছে কীর্তনখালী নদীর তীরে অবস্থিত। শহরটি পুরনো নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বরিশাল একটা, এই বরিশাহিলে একটা নদী বন্দর আমরা বলতে পারি। একে বাংলার ভেনিস বলা হয়। আগে এখানে অনেক বড় বড় শাল গাছ জন্মা। এইভাবেই এই বরিশাল নামের উৎপত্তি আর কি। যে গজল, গজল প্রসঙ্গটা আমরা পাচ্ছি না, খুশহাল খাঁ খট্টরের গজল প্রসঙ্গেই গজল শব্দটি এসেছে। আরব থেকে গজলের উৎপত্তি হলেও ফার্সি ভাষাতেই এটি ভীষণভাবে বিকাশ লাভ করেছে। পরবর্তীকালে উর্দু ভাষায় এটি জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি এবং পশতু উর্দু ছাড়াও হিন্দি এবং পাঞ্জাবি, মারাঠি এবং বাংলাতেও প্রচুর এরকম গজল গাওয়া হয়েছে। বলার বিষয় যেটা, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা ভাষাতে কিন্তু এরকম গজল রচনা করেছেন। উর্দু, এটা আমরা এই যে সহযাত্রী পাঠানদের ভাষার প্রসঙ্গেই পাচ্ছি। পাকিস্তানের প্রায় 1 কোটি লোক এবং ভারতের প্রায় 5 কোটি লোকের ভাষা হচ্ছে উর্দু। এছাড়া আফগানিস্তান শহর এবং পারস্য এই ভাষা প্রচলিত। উর্দু শব্দটি তুর্কি উর্দু ও দায়রে পার্শ্ব শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শিবির বা ক্যাম্প। ভারতেই সর্বপ্রথম মুসলিমরা, ভারতেই সর্বপ্রথম না, ভারতেই সর্বত্র মুসলিমরা উর্দু ভাষা ব্যবহার করে। সব জায়গায় ব্যবহার হয় না, কিন্তু উর্দু ভাষায় ব্যবহার মোটামুটি করে দেয়। নামাজ, নামাজ কি
না আমরা দেখতে পাচ্ছি নামাজের প্রসঙ্গ কখন আসছে না, যখন ট্রেনে রাত কাটিয়ে ভোরবেলা যখন ঘুম থেকে উঠে দেখেন যে কেউ কেউ নামাজ পড়ছে, কত দেখতে পাচ্ছেন কম্পার্টমেন্টে, এই কামরায়। না, ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম হচ্ছে এই নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত, মানে নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট সময় 5 বার আর কি নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। নামাজ শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ঠিক আছে, এবার যে প্রশ্নটা আসছে দেখো, যে স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন। না, আমি আর প্রসঙ্গ বলছি না, স্টেশনে দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এসেছে, মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী খুব ভিড়, তাই লেখক বিভিন্ন কামরা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে গিয়ে থমকে দাঁড়ালেন, কারণ বগির দরজায় আটকে আছে বা সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন দোহারা চেহারার কাবুলিওয়ালা, যাদের হুঙ্কারে আশেপাশে সবাই ততস্থ হয়ে আছে, ভয়ে আছে সবাই, এবং পুলিশও কিছু বলছে না, পুলিশও বেপাত্তা। সরি। আচ্ছা, দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কিরকম সাহস দিয়েছিল? খুব ভালো প্রশ্ন। না, 2-4টি ফার্সি কথা বলতে পারতেন বলে রেলের কামরায় এই যে মারমুখী এবং সবাই ভয় পালাচ্ছে এরকম এই জবরদস্ত পাঠানদের সঙ্গে অসম লড়াইয়ের সাহস পেয়েছিলেন কথক। কারণ কাবুলিওয়ালারা পাঠানদের মাতৃভাষায়, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষার সেরকম সম্মানজনক ছিল না, এই যে পশতু ভাষাকে সেরকম সম্মান ছিল না। অন্যদিকে ফার্সি ভাষা ছিল আফগানিস্তানের শিক্ষিত জনের বা উচ্চ সমাজের ব্যবহৃত ভাষা। তাই লেখকের মুখে ফার্সি শব্দ শুনে তারা তাকে সমীহ করে এবং তাদের কামরাতেই লেখকের জায়গা করে দেয়। আলেম শব্দের মানে কি? না, আলেম শব্দের মানে হচ্ছে সর্বজ্ঞ বা বিদ্বান, যিনি সব জানেন। লেখককে কারা এবং কেন মস্ত আলেম ভেবেছিলেন? না, আফগানিস্তানিদের পশতুভাষী পাঠানরা পথ চলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন, বিদ্বান ভেবেছিলেন। কারণ আফগানিস্তানের শিক্ষিত এবং উচ্চ ভদ্র সমাজের বা সরকারি ভাষা হচ্ছে ফার্সি। পাঠানদের মাতৃভাষা অতি সাধারণ পশতুর কোনো সম্মান ছিল না, তাই লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে তার ব্যক্তিত্ব লক্ষ্য করে পশতুভাষী পাঠানরা লেখককে ভেবেছিলেন যে এক মস্তনী লোক। বেশ, আচ্ছা, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। না, বৃদ্ধ পাঠান আগা সাহেব বাংলাদেশের লোক, আর বরিশালের পটুয়াখালী বন্দরে তার ব্যবসা, তার শীতের বস্ত্র আর হিং বিক্রি করা এবং চাষিদের টাকা ধার দেওয়ার ব্যবসা। কলকাতার ভাষা তার আয়ত্ত না হলেও বরিশালের বরিশাইল্লা ভাষাটি তিনি মাতৃভাষা পশতুর মতোই স্বাচ্ছন্দ্যে বলতে পারতেন। ভোরে উঠে তিনি তাসবিহ বা মালা জপ করছিলেন এবং তার কিন্তু যথেষ্ট সৌজন্য বোধ ছিল, এবং লেখকের প্রতিও বা কথকের প্রতি তিনি যথেষ্ট কিন্তু সৌজন্য বোধ দেখিয়েছেন। আচ্ছা, লেখকের সামনে বেঞ্চির 2 পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিল তা নিজের ভাষায় লেখো। না, সামনের বেঞ্চে 2 জন যে পাঠান বসেছিল তারা নিজেদের ভাষায় লেখকের সম্পর্কে যা বলছিল, কি বলছিল? না, তিনি হচ্ছেন ভীষণ বিদ্বান এবং বুদ্ধিমান, ইংরেজদের লেখা সমস্ত বই পড়েন, ফার্সিও পড়েন, এমনকি তাদের খাস দেহাতি কথাগুলোও বুঝতে পারেন, তাদের সম্বন্ধে কত খবর জানেন। লেখক পশতু ভাষা না জানলেও সে ভাষার ভিতরে যেসব ফার্সি এবং আরবি শব্দ আছে সেগুলো তো লেখক বুঝতে পারছেন। তার কিছুটা লেখক জানতেন বলে উর্দু ভাষাও লেখকের কিছুটা জানা ছিল, তাই তিনি ভাষাগান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সহযাত্রী পাঠানদের ভাষা বুঝতে পেরেছিলেন। আচ্ছা, একটা প্রশ্ন যে পথ চলতি নামটা কতটা সঙ্গতিপূর্ণ? খুব ভালো প্রশ্ন। না, আমরা দেখবো যে এটা হচ্ছে একটা পথ চলারই কাহিনী আমরা কিন্তু এখানে পড়ছি। হ্যাঁ, এটা কিন্তু একটা পথ চলার কাহিনী আমরা পড়ছি।
আমি আর ডিটেলসে বলছি না, তোমরা যে কোনো বইয়েতে পেয়ে যাবে, যে ভাষা সাহিত্য এবং সংস্কৃতির যথেষ্ট পার্থক্য থাকলেও রেল কম্পার্টমেন্টের যে রেল কামরার যে ছোট্ট গণ্ডির ভিতরে কয়েকজন ভিন্ন গোষ্ঠীর মানুষের সঙ্গে এই বাঙালি কথকের ভাব বিনিময়ের মধ্যে কি ছিল না উন্নত এবং উদার মানসিকতা ছিল, তাই তো? এবং যা সকলকে ভুলিয়ে দিয়েছে তাদের যে যার পরিচয়, তাদের যে ভাষাগত পার্থক্য, সংস্কৃতিগত পার্থক্য সব ভুলিয়ে দিয়েছে। এই পথ চলায় শুধু এক অনাবিল আনন্দের রেশ নিয়েই লেখক ফিরলেন। তাই পথ চলতে চলতেই যেহেতু লেখকের একটি রাতের কাহিনী আমরা এখানে জানতে পারলাম, তাহলে আমরা বলতে পারি যে পথ চলতি নামটি যথার্থ হয়েছে। কারণ দেখতে হবে যে এই গদ্যাংশটি শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র পথ চলারই কাহিনী। ট্রেনে জায়গা পাওয়া, তারপরে তাদের সঙ্গে তাদের ভাষা, তাদের সংস্কৃতি নিয়ে আলোচনা করা, হ্যাঁ, তাদের সঙ্গে রাত কাটানো, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করা, মানে পুরোটাই ঘটছে কিন্তু একটা রেলের কামরায়, এবং এটা একটা পথ চলারই কাহিনী। এই নাম ঠিকই আছে। বেশ, তোমরা অন্য কোনো যে কোনো আলোচনা বই দেখে নেবে, পেয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পাঠ্য গদ্যাংশটি থেকে কথক চরিত্রের কোন কোন বৈশিষ্ট্য তোমার চোখে ধরা পড়ে? খুব ভালো প্রশ্ন। না, প্রথমেই যেটা ধরা পড়ে সেটা হচ্ছে, আমি ছোট ছোট করে বলে যাচ্ছি না, প্রথমেই যেটা ধরা পড়ে সেটা হচ্ছে যে সাহসী, বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন। কথক সাহসী, বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন। কারণ আমরা বলতে পারি যে সাহস এবং উপস্থিত বুদ্ধি কিন্তু কথকের প্রচুর ছিল। তিনি আফগান এই শিক্ষিতদের ভাষা ফার্সি একটু আধটু জানতেন, আর সেজন্যই আফগান পাঠানদের যে আচরণ তারা করছিল, কাউকে উঠতে দিচ্ছিল না, এবং সেই আচরণকে তোয়াক্কা তিনি করলেন না, একটা বুদ্ধি খাটিয়ে তাদের ভাষা, শিক্ষিত জনের ভাষা ফার্সি বলে কম্পার্টমেন্টে, এই কামরায় জায়গা করে নিলেন। এবং তার কাছেই যারা ঘেঁষতে সাহস পাচ্ছিল না সাধারণ মানুষ, সেখানে তিনি কিন্তু এই দু চার কথা ফার্সি বলেই সেখানে কামরায় জায়গা করে নিলেন এবং সম্মানের সঙ্গে জায়গা করে নিলেন। কথকের আরেকটা যেটা আছে সেটা ব্যক্তিত্ব। কারণ এর ব্যক্তিত্ব না থাকলে কিন্তু হবে না, পাত্তা দেবে না। ওরা রীতিমতো সমীহ করলো। কিরকম সমীহ করলো? যেন এক বিদ্বান, একজন আলেম এসেছে। মানে এই যে জায়গা করে নেওয়া কামরায়, এটা একটা বুদ্ধির পরিচয়। হ্যাঁ, শুধুমাত্র কিসের বুদ্ধি? এটা কিসের জোরে? ভাষার জোরে। বেশ, তারপরে যে প্রশ্নটা আসছে যে প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা একটা কথকের গুণ না? আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে যেহেতু দুটো কামরায় প্রচন্ড ভিড়, বাড়ি তো ফিরতেই হবে, ফলে এই যে প্রতিকূল একটা পরিস্থিতি, তাহলে কোথায় যেতে হবে না? তৃতীয় শ্রেণীটা ফাঁকা, তৃতীয় শ্রেণীর কামরা ফাঁকা, কিন্তু সেখানে পাঠান এবং আফগানরা আছে। তাদেরকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি দু চার কথা ফার্সি বলে ঢুকে গেলেন। এটা একটা প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর একটা হচ্ছে যখনই কামরায় গেলেন না, পাঠানদের যে গায়ের ঘামের দুর্গন্ধ, হিঙের গন্ধ, জামা কাপড়ের গন্ধ নাককে পীড়া দিচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও তিনি আছেন। আর কি, এবং ওদের গাওয়া গজলের যে আতিশয্য, যে অত্যন্ত কানে লাগছে যে গানগুলো, কিন্তু আলোচনাটা তো হচ্ছে, সেই গানের যে আওয়াজ সেটাকেও তিনি কিন্তু সহ্য করছেন। আর সকালবেলা উঠেই দেখছেন রোটা আর কাবাব খাচ্ছে। হ্যাঁ, যা একজন বাঙালিকে, যেটা চোখে, বাঙালির জন্য চোখের কষ্ট আর কি, চোখের বাজে লাগছে সকালবেলা উঠেই এই খাবার দেখে, সেটাও তিনি হাসি মুখে মেনে নিয়েছেন। তাহলে এই প্রতিকূল পরিস্থিতিগুলোকে তিনি মানিয়ে নিয়েছেন। আচ্ছা, আলাপি মানুষ।
আমরা কথকের চরিত্র পড়ছি তো, প্রথমটা পড়েছি যে সাহসী বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন, তারপর আমরা পড়লাম যে প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আর তারপর যেটা পড়ছি সেটা হচ্ছে আলাপি। কেন আলাপি না, দেখতে পাচ্ছ যে বৃদ্ধ আগা সাহেব এর সঙ্গে অনায়াসে গল্প করছেন, পাঠানদের সঙ্গে তিনি খুব সহজে মিশে গেলেন, হ্যাঁ, সকলের সঙ্গে এতটাই মিলেমিশে গেলেন যে তাদের একদম মনের মানুষ হয়ে উঠলেন, কাছের মানুষ। তারা বলেই ফেললো পাঠানরা যে এই সময় যদি আপনাকে কেউ বলতে আসে যে আপনি এই পাঠানদের কাবুলিওয়ালাদের কামরায় কেন, তাহলে আমরা বলে দেব যে ইনি হচ্ছেন আমাদের হিসাব রক্ষক, মানে কথককে কাবুলি ব্যাংকের হিসাব রবিশ কেরানি বা ম্যানেজারেরও মর্যাদা দিয়ে দিলেন, এতটাই ভালোবেসে ফেললেন কথককে। আর এটা পেলাম যেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি প্রেমী। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আফগান সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে কথক কিছু তো জানতেন অবশ্যই, এবং তাদের সঙ্গে যে তিনি আদান প্রদান করলেন, ভাব বিনিময় করলেন, যে খুশহাল কাঁখারটাকে গজল গাইলেন, আদম খান এবং দুরখানির যে কিসসা সেটাকেও তিনি শুনলেন, আলোচনা করলেন, সাহিত্য এবং সংস্কৃতি প্রেমী, এটা বোঝা যাচ্ছে। তারপর আমরা পাচ্ছি না আরেকটা যেটা প্রধান গুণ, সেটা হচ্ছে বিভিন্ন ভাষা বিষয়ে জ্ঞান, লেখকের বিভিন্ন ভাষা বিষয়ে জ্ঞান। কারণ আমরা দেখতে পাবো যে প্রথম যে বুদ্ধিটা তিনি কাজে লাগাচ্ছেন ফার্সি ভাষাকে কেন্দ্র করে, তিনি অল্প বিস্তর পশতুও জানেন। পশতু বুঝতে পারছেন এই কারণেই, কারণ তিনি অল্প বিস্তর আরবি এবং ফার্সিও জানেন, উর্দু কিছুটা জানেন, হ্যাঁ। ফলে আমরা বলতে পারি যে বিভিন্ন ভাষা সম্বন্ধেও কিন্তু লেখকের জ্ঞান ছিল। তোমরা এটাকে আর একটু সুন্দর করে লিখে নেবে, আমি পয়েন্টগুলো জাস্ট জড়িয়ে দিলাম। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে লেখো। আমি আর পুরোটা বলছি না যে কিভাবে কেন কাবুলিওয়ালাদের কামরে আসতে হলো, সেটা তোমরা নিশ্চয়ই জানো না। এই যে তৃতীয় শ্রেণীর বগিতে ঢুকছে, দু চার কথা ফার্সিকে সম্বল করে, সেই ফার্সি কথা জানায় অসীম সাহসে ঢুকে যাচ্ছেন কে, বগির ভেতরে ঢুকতেই পাঠানদের হুঙ্কারের মুখে পড়লেন। ওরা বসতু ভাষায় বলল, কোথা থেকে এসেছো, কিন্তু এ কামরা শুধু পাঠানদের জন্য, অন্যদের জন্য নয়। কথক সঙ্গে সঙ্গে বুদ্ধি করে বললেন, কাদের ভাষা বললেন না আফগানিস্তানিদের উচ্চ এবং ভদ্র সমাজের ভাষা ফার্সিতে বললেন, যার বাংলা অর্থ এরকম, আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। সত্যি যে ওরা প্রথমে হতভম্ব হয়ে গেল, কিন্তু একজন পাঠান বলে ফেললেন যে কে মাংতা, তখন কথক ফার্সিতেই বললেন যে ফার্সি জানো না, ফার্সিতে বলতে পারো না, এটা কি বাংলা হয়? আচ্ছা, ওরা ফার্সি কিছু বুঝতে পারছে না দেখে কথক ইচ্ছা করেই নিজের গলাটা চড়িয়ে উপহাসা তাচ্ছিল্যের সঙ্গেই বললেন, আফগানিস্তানের কোন অঞ্চল থেকে তারা আসছে যে ফার্সিতে একটু কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। দেখছে যে ফার্সি তো বলতে পারছে না, এবার লেখক একটু গলা চড়িয়ে বললেন। তারপর সকলে মুখ চাচাই করছে, তখন একজন পাঠান ছোকরা বেরিয়ে এসে ফার্সিতেই বলল যে সে ফার্সি জানে। কথক কি চায় সে জিজ্ঞাসা করলো। কথক বলল, আমি তো বললুম যে আমাকে জায়গা দাও। সে ফার্সিতে বলল, কোথায় যাবে? কথক জবাব দিল ফার্সিতেই, কলকাতা শহরে যাব। ইশারায় দলের অনুমতি পেয়ে সেই ছোকরাটি শেষ পর্যন্ত ফার্সিতেই বলল, কি বলল, ভ্যালি অন্দর বি আও, তাই তো, ভেতরে এসো। আচ্ছা, ভিতরে এসো। কামরার ভিতরে ঢুকে গেলেন। এটা হচ্ছে প্রারম্ভিক কথোপকথন। ঠিক আছে, তোমরা বইয়ে পেয়ে যাবে, আর একটু ভালো করে দেখে নেবে। আর আচ্ছা, এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে যে কথক কেন বলেছেন যেন একটা পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল, এই সাহিত্য এবং সম্মেলনের বর্ণনা দাও। এই পথ চলতি যে আমরা গদ্যাংশ পড়ছি, সেখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজের বুদ্ধি ব্যক্তিত্বকে সম্বল করে এবং ভাষা জ্ঞান নিয়ে দেহরাদুন এক্সপ্রেসে পাঠান মোগলদের কামরায়, পাঠানদের কামরায় জায়গা করে নিলেন এবং সকলের সঙ্গে ভাব বিনিময় করতে লাগলেন। হঠাৎই তিনি পাঠানদের উদ্দেশ্য করে বললেন যে পশতু ভাষার শ্রেষ্ঠ কবি
খুশহাল খাঁ খট্টকের বিখ্যাত গজল তারা কি কেউ জানে কিনা। একজন পাঠান খুব খুশি হলেন এবং তিনি বললেন যে এইভাবে খুশি হলেন যে কথকের এই বিষয়েও ধারণা আছে, এবং তিনি আরো উৎসাহী হয়ে বিখ্যাত কবির গজল নানান অঙ্গি ভঙ্গি করে শোনালেন। হ্যাঁ, এবং সে খুশহাল খাঁ খট্টকের গজল শোনালেন। এবং তারপর আরেকটা যেটা এবার আর গজল নয়, এটা হচ্ছে আদম খান এবং দুরখানির যে কিছুটা কাহিনী এবং গান করে শোনালেন, অত্যন্ত কর্কশ এবং গুরুগম্ভীর কণ্ঠে শোনালেন। দিল ভাঙা কিস্সা, আদম খান এবং দুরখানির যে কিস্সা, মহব্বতের কিস্সা গান শোনালেন এবং সকলকে মাতিয়ে তুললেন। তাই তো গাড়িতে যারা ছিলেন আর কি, সেই যে আফগানরা তারা এবং এই যে বাঙালি যে কথক, গাড়িতে সকলে ভুলে গেলেন। কি ভুলে গেলেন? এটা কার কোন জাত, কি ভাষা, কি আচার ব্যবহার এবং গোত্র, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা ভিন্ন সংস্কৃতির আদান প্রদান সেখানে ঘটতে লাগলো। সকলে একান্ত হয়ে এতটাই গান বাজনা কথাবার্তায় আনন্দ হুল্লোড়ে মেতে উঠলেন যে কথক সেই জন্য লিখেছে যে এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী সম্মেলন লাগিয়ে দিল, এই জন্য বলেছে। বেশ। আর এটা খুব প্রশ্ন হয় যে পথ চলতি রচনায় ভাষা এবং সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব ও উদার সমান অনুভূতি ছবিটি ফুটে উঠেছে তার বিশ্লেষণ করো। হ্যাঁ, এই যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দেহরাদুন এক্সপ্রেসে আফগান সহযাত্রীদের ভাষা এবং সংস্কৃতির ভিন্নতা, তার মধ্যে কে আছেন? একজন বাঙালি কথক। পাঠানরা বসতু ভাষায় কথা বলে, যা কথকের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল না। পোশাক আশাকে ওরা ছিল অপরিচ্ছন্ন, ঘামের গন্ধ, হিং, কাপড় জামার গন্ধে গোটা কামরা কিন্তু ভরপুর ছিল। এবং পাঠানদের খাবার দাবার, চালচলন সবই ছিল উগ্র, যা লেখককে খানিকটা আহত করলেও ব্যাহত করতে পারেনি। লেখক সবকিছুকে মানিয়ে নিয়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ভাষা এবং আচার আচরণে বিভিন্নতা ছিল, তাই তো? ভাষা তো একদমই ছিল, বাঙালি মানুষ আর ওরা হচ্ছে বসতু ভাষায় কথা বলছে, আফগানিস্তানিদের সাধারণ মানুষের ভাষা। হ্যাঁ, আর খাবার দাবার, সংস্কৃতির মধ্যে একটা পার্থক্য, সবের মধ্যে একটা পার্থক্য, কিন্তু এই যাত্রাপথের যে সঙ্গসুখ এবং সমানুভূতিটাই বজায় ছিল। হ্যাঁ, কেউ কিন্তু কাউকে ছোট ভাবেনি, মনের একটা মেলবন্ধন কিন্তু গড়ে উঠছিল। সাংস্কৃতিক মেলবন্ধন কি গড়ে উঠলো না, আমরা দেখতে পেলাম যে কাবুলিওয়ালাদের গজল গান এবং কিচ্ছা, কবির কোন লেখকের বিখ্যাত, মানে কাবুলিওয়ালাদের গজল গান এবং কিচ্ছা কোন লেখকের বিখ্যাত সেটা কিন্তু লেখক জানতেন, এবং নিজেদের বাঙালি সংস্কৃতি ওখানে তুলে ধরার চেষ্টা তিনি কিন্তু করেননি। কত কি করলেন না, ওদের কাহিনী নিয়েই বলছেন, দেখো ওদের সংস্কৃতি নিয়েই মশগুল হয়েছেন সারাটা পথ। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি একজন, সুধীকুমার চট্টোপাধ্যায় তো একজন বড় লেখক কিংবা গণ্যমান্য ব্যক্তি, তার আচার ব্যবহার, ব্যক্তিত্ব এবং কথাবার্তায় সকলেই বুঝেছিল যে কথক ভারী বিদ্বান এবং বুদ্ধিমান। সত্যি তিনি বৃদ্ধ আগা সাহেবের সঙ্গে একটু কথা বলেই বুঝে নিলেন যে বাংলাদেশের তার শীতবস্ত্রের আর হিঙের ব্যবসা, হ্যাঁ, বরিশালের ভাষাটি তার, তিনি মাতৃভাষার মধ্যেই বলতে পারেন। এই যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন ঘটছে, হ্যাঁ, তাদের সাহিত্য নিয়ে আমরা চর্চা করছি, করা হলো আর কি, এবং কোন ভাষা, এই যে আগা সাহেব কোন ভাষা জানে, সব মিলিয়ে একটা সাংস্কৃতিক মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মানসিক সক্ষতাও আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে পাঠানরা এতটাই কথকের সঙ্গে কথা বলে বা থেকে সন্তুষ্ট হলেন যে লেখকের কোনরূপ সংকোচ তারা করলেন না, এবং একসঙ্গেই তারা পুরোটা পথ এলেন। অত্যন্ত মনের দিক থেকে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, এবং কেউ কোনো প্রশ্ন করলে তারা তখন ঠিক করে নেয় যে কি বলবে,
যে কথক কেন এখানে এই পাঠানদের বগিতে কেন না, বলবে যে কথক তাদের হিসাব রক্ষক, একটু সময়ের মধ্যেই, এতটুকু সময়ের মধ্যেই এতটা সম্মান সত্যি আমরা দেখতে পাচ্ছি যে লেখককে তারা দিয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা যেটা বলার বিষয়, এই পাঠানদের রোটা কাবাব খেতে দেখে বাঙালির যে নাক সেটকানো হয়, মানে বেশ সকালবেলা উঠেই দেখছে রোটা কাবাব খাচ্ছে, এটা কিন্তু নাক সেটকায়নি কত, কোনো ঘৃণা প্রকাশ করেন, এটা সাধারণভাবেই তিনি মেনে নিয়েছেন, কারণ এটাই তাদের সংস্কৃতি। বিরক্ত তো দূরের কথা, একটু অস্বস্তি বোধ কিন্তু কথক করেননি। এছাড়া গাড়িতে একটা রাত থেকেই গাড়ির পাঠানদের কামড়াটির যে উগ্র গন্ধ, সেটাও তিনি কিন্তু সহ্য করে গেছেন। ফলে আমরা বুঝতে পারছি যে ভাষা সংস্কৃতির পার্থক্য সত্ত্বেও সকলে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, একটা অভিন্ন গোষ্ঠীতে পরিণত হয়েছে, অভিন্ন গোষ্ঠী। হ্যাঁ, মানে সেই এখানে যেন পরিচয় সবাই আমরা মানুষ, তাই তো? ভাষা সংস্কৃতির কোনো গণ্ডি, কোনো বাধা সেখানে বড় হয়ে দাঁড়ায়নি এই জায়গাটা। তাহলে ভাষা, আচার আচরণ, সাংস্কৃতিক মেলবন্ধন দেখতে পাচ্ছি, মানসিক সক্ষতা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আছে, হয়েছে। বেশ, এবার যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে কাবুলিওয়ালারা পাঠানদের যে চরিত্রের কতগুলো আমরা গুণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, লেখকের তো অনেকগুলো, কথকের তো আমরা অনেক গুণ পেলাম। সেটা হচ্ছে যে এই যে পাঠানরা প্রথমে একটু হম্বিতম্বি করছিল, করার পর বসতবাসী পাঠানরা একজন বাঙালি বাবুর মুখে ওদের শিক্ষিত সমাজের ভাষা ফার্সি শুনে কথককে যথেষ্ট মর্যাদা সহকারে শুধু ভেতরে ঢুকতেই দেননি, তাকে একটা বেঞ্চ খালি করে দিলেন, পুরো বেঞ্চ খালি করে দিলেন কথককে বসার জন্য। এবং নিজেরা ফার্সি না জানলেও দেশের ভাষাকে তারা যে সম্মান করে, এক্ষেত্রে তাদের জাতপাতের কোনো বালাই নেই, তা সহজে কিন্তু বোঝা গেল। তারা কিন্তু তাদের দেশের সংস্কৃতিকে সম্মান করে। কি বললাম না, তারা একটা কি গুণ পেলাম না, আফগানরা হচ্ছে ঐক্যবদ্ধ এবং দেশের ঐতিহ্য সচেতন জাতি, দেশের ঐতিহ্য সচেতন জাতি। তারা ফার্সি না জানলেও ফার্সি জানা মানুষকে কিন্তু সম্মান দিয়েছে। এটা আরেকটা আমরা গুণ পাচ্ছি, সেটা হচ্ছে উগ্রতা। এটা একটা গুণ নয়, এটাকে বৈশিষ্ট্য পাচ্ছি, উগ্রতা। কিরকম উগ্রতা না, পাঠানদের মধ্যে উগ্রভাব একটু আছে। হ্যাঁ, তা তাদের আচরণে বোঝা যাচ্ছে না, তবে তারা উগ্র হলেও বেশ আলাপি। বৃদ্ধ আগা সাহেব এই যে প্রথমে উগ্রভাবটা কিভাবে প্রকাশ পায় না, তারা কাউকে তাদের কামরাতে কাউকে উঠতে দিচ্ছে না, কাউকে বগিতে কাউকে উঠতে দিচ্ছে না, পাঠান ছাড়া। এবং তারপর কিন্তু তারা দেখতে পাচ্ছে তারা খুব আলাপি, এবং বৃদ্ধ আগা সাহেব বাঙ্কের উপর বসেই কথকের সঙ্গে দিব্যি গল্প জুড়ে দিয়েছিলেন। খুব আলাপি কিন্তু এরা, উগ্র হলেও। আচ্ছা, শিশুসুলভ মানসিকতা এটা কিন্তু আছে না, পাঠানদের একটি শিশুসুলভ মন রয়েছে। কথকের অনুরোধে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কর্কশ কণ্ঠেই পছন্দ গজল গাইতে কিন্তু তারা শুরু করেছে। গানটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সেটা ভাবেনি, গান গাইতে শুরু করে দিয়েছে। আর এই পাঠান আর এক পাঠান আদম খান এবং দুর খানের কিস্সাও শোনাচ্ছে। তা শ্রুতিকটু হোক, কতটা শুনতে ভালো লাগছে সেটা বড় কথা নয়, গেয়েছে কিন্তু আমরা বলতে পারি তারা মনের দিক থেকে খুবই সরল, শিশু সুলভ। আচ্ছা, আর এটা কি না, এবং তারা কাবুলিওয়ালারা অন্যের প্রশংসা করতে কিন্তু জানে। কথককে তারা যখন দেখলো যে কথক সত্যি এত কিছু ভাষা জানে, এত কিছু জ্ঞান আছে তার মানে কথকে, তখন তারা কথকে কিন্তু সত্যি নিজেরাই আলোচনা করে যে কথককে বিদ্বান বলেছে, হ্যাঁ, এবং বুদ্ধিমান বলেছে। নিয়ম নিষ্ঠা, ঈশ্বর চেতনা এবং ভদ্রতা এটা কিন্তু ছিল এই কাবুলিওয়ালাদের মধ্যে। না, পাঠানরা নিয়মনিষ্ঠ এবং ট্রেনের মধ্যে আছে কিন্তু নামাজ পড়েছে, সারাদিন উপোসের জন্য ভোরবেলা উঠেই রোটা আর কাবাব খেয়ে নেওয়ার এই দৃশ্য দেখি বোঝা যায় তারা কিন্তু খুব নিয়মনিষ্ঠ এবং তাদের মধ্যে ঈশ্বর চেতনা আছে। এছাড়া বৃদ্ধ আগা সাহেবের যে মালা জপা, ঈশ্বর চেতনার পরিচয় মেলে।
তসবিহ বা মালা জপছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে শুধু তাই নয়, অত্যন্ত ভদ্রতার সঙ্গেই গতকাল রাত্রে কতকে ঠিক মতো ঘুম হয়েছিল কিনা সেটাও কিন্তু বৃদ্ধ আধা সাহেব তাকে জিজ্ঞাসা করছে। এই যে মানে এগুলো ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, এবং কাবুলিওয়ালা এই মুহূর্তগুলো আমরা বলতে পারি যে পাঠান কাবুলিওয়ালাদের যথেষ্ট, তাদেরকে আমরা যেন দেখতে পাচ্ছি তাদের ভদ্রতা, ঈশ্বর চেতনা এবং নিয়ম নিষ্ঠা কিন্তু অনেকটাই। সামান্য ট্রেনের মধ্যে এতটা ভদ্রতা না জানি বাড়িতে গেলে ওরা কি করবে, সেই জন্যই বোধ হয় কথকেরও ওদের সান্নিধ্যে এতটাই ভালো লেগেছিল যে তিনি গল্পটির শেষে বলেছেন যে ওদের সঙ্গে আর কোনোদিন দেখা না হলেও ওই বিশেষ রাত্রির কথা তারা খুব ভালোভাবেই মনে থাকবে। বুঝতে পারছো যে তাদের আচার ব্যবহারে কিন্তু মুগ্ধ হয়েছেন কত। তাহলে আমরা কি কি তাদের চরিত্রে পেলাম না, একটা হচ্ছে ঐক্যবদ্ধ, দেশের ঐতিহ্য সচেতন জাতি। তারপর আমরা পেলাম তারা খুব উগ্র, কিন্তু উগ্র হলেও তারা খুব আলাপী, তাদের মধ্যে শিশুসুলভ মানসিকতা আছে। আর একটা পেলাম যে তারা প্রশংসা করতে কিন্তু গুণীজনের কিন্তু প্রশংসা করেছে। আর তারা অত্যন্ত নিয়ম নিষ্ঠা, ঈশ্বর চেতনা এবং ভদ্র। এটা কিন্তু কাবুলিওয়ালাদের সম্পর্কে বলাই যায়। ঠিক আছে, মোটামুটি একটা আলোচনা করলাম। তোমরা এটাকে আগে ভালো করে পড়ো, টেক্সটটিকে ভালো করে আগে পড়ো, পড়ে তারপর হাতে কলমে বিভাগের প্রশ্নগুলো দেখো, আমার আজকের এই ক্লাসটি একটু দেখো, তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, পড়াশোনায় কিন্তু এতটুকু ফাঁকি দিলে চলবে না। ঠিক আছে, ধন্যবাদ সকল।